এই সুন্দর মুহূর্তের এই অসভ্য ছেলেটার কথা কেন মনে পড়ে গেল আজও? নাদিয়া তাসিনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চিলেকোঠা ঘর থেকে ছাদে পা বাড়ালো। উত্তরে হাওয়া শরীর ভেদ করে মনের মধ্যেও দোলা দিয়ে বেড়াচ্ছে। অদ্ভুতভাবে শাসনহীন মনটা কোনো কিছুর প্রতি টান অনুভব করছে, কিন্তু কিসের প্রতি সেই টান সেটাই অজানা নাদিয়ার। এমন সময় পাশের ছাদ থেকে কারো ডাক ভেসে এলো। এ নাদু। নাদিয়া পাশ ফিরে তাকাতেই ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা দিল। রেলিংয়ে হেলান দিয়ে বলল, শান্ত, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! দাদা বাড়ি থেকে কবে এলি তুই? আমার সাথে একবারও দেখা করিসনি। কি স্বার্থপর হয়ে গেছিস তুই! আরে আধা ঘন্টা আগে এলাম, তোর সাথে দেখা করার কথাই ভাবছিলাম। বেলকনি থেকে দেখলাম তুই ছাদে, তাই চলে এলাম। তুই দাঁড়া, আমি তোদের ছাদে আসছি। দুই ছাদের মাঝখানে খানিক পরিমাণ ফাঁকা। শান্ত এক লাফে চলে এলো। নাদিয়া জিজ্ঞেস করলো, তো কি খবর তোর? আমার খবর তো জোস, তোর খবর তো আরো জোস। তুই নাকি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে ট্রফি পেয়েছিস। নাদিয়া কাঁধ নাচিয়ে বলল, আর বাসায় আয়, আম্মুর সাথে দেখা করে আয়। আহিয়াফু আছে? হুম। ও, তাহলে তো যেতেই হবে। আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি সুইটহার্টের সাথে দেখা করে আসি, চল। সুইটার না ছাই? শান্ত নাদিয়াকে রেখে নিচে নামলো। নাদিয়াও পিছু পিছু গেল। আহিবা একটা বই নিয়ে বসেছিল। আলসেমি লাগার ফলে উঠে গিয়ে টিভির সামনে বসলো। এমন সময় শান্ত এলো দৌড়াতে দৌড়াতে। হে সুইটহার্ট। দুই হাত দুই পাশে মেলে দিয়ে নায়কের ভঙ্গিতে বলল। চেনা কণ্ঠে পেছনে ফেললো আহি। মুখে হাসি ফুটিয়ে বলল, আরে লিটল হ্যান্ডসাম, কতদিন পর, কেমন আছিস? তোমাকে দেখার পর কখনো খারাপ থাকতে পারি বলো সুইটি? ঝাঁকানাকা আছি, তুমি কেমন আছো? তোকে দেখার পর কখনো খারাপ থাকতে পারি বল? ভ্রু নাচিয়ে বলল আহিবা। দুজনের কথা শুনে নাদিয়া মুখ বাঁকিয়ে বলল, কি পিড়ি! কেন, তোর জলে নাকি? তো জ্বলবে না? আমার বাড়ি এসে আমার বোনের সাথে এমন পিড়িত জমাচ্ছিস, আর আপু তোর সাথে কি মিষ্টি মিষ্টি করে কথা বলে আর আমাকে সব সময় ধমকায়। যা, তুই বের হ। শান্ত বলল, আন্টি কোথায়? বাসায় মেহমান এসেছে, তার সাথে তার ছোট মেয়ের কি ব্যবহার? এই অসভ্য মেয়েটাকে তোমার বাড়িতে রেখেছো কেন? আহিবা বলল, তুই চল তো, ওর কথা বাদে। ও আবার কারো ভালো সহ্য করতে পারে নাকি? হিংসুটে মেয়ে কোথাকার। নাদিয়ার আগে গাল ফোলালো। নিজের বোন কখনো এমন হয়? ফেসবুকে বড় বোনেদের সম্পর্কে এত মহান মহান বাণী শোনে, আর তার নিজের কপালের কি অবস্থা। শান্ত আর আহিবার গল্পের মধ্যে শাহানাও ছিলেন। শান্ত এক পর্যায়ে তাকে বলল, আন্টি, আপনার বড় মেয়ের বিয়ে শাদী দিয়ে কিন্তু আগেই দিবেন না। আমি আগে ইন্টার পাসটা করি, আমি কিন্তু আহিয়াপুকে বিয়ে করে নিয়ে যাব। সর্বপ্রথম সিরিয়ালে আমি আছি। আচ্ছা আচ্ছা, তোমার জন্য হলেও ওকে রেখে দিব। শাহানা হাসির ছলে সায় দিল। আহিবা বলল, মা অনেক দিন থেকে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, বুঝেছিস? তুই যদি আমার বর হোস তাহলে আমি রাজি। আমি কি তোমার বর হিসেবে ঠিক আছি? একদম পারফেক্ট। শাহানা হাসলেন। বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর শান্ত চলে গেল। আহিবা নাদিয়াকে ডেকে বলল, আমি এখন ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। কাল সকাল ঠিক 6টায় আমার ঘুম থেকে ডেকে দিবি। নাদিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বোনের কথা অমান্য করার সাহস তার নেই। সকাল 7টা বেজে পার হতে চলেছে। নাদিয়া ঘুম থেকে উঠেই আহিবাকে ডাকতে গেল। এটা তার রোজকার রুটিন। সে ডাকতে বলেছে 6টায়, আর এখন 7টা বেজে পার হয়েছে। নিশ্চয়ই নাদিয়ার কপালে আজ শনি আছে। আহিবার ঘরের দরজা হালকা ভেজানো ছিল। নাদিয়া পা টিপে টিপে ঘরে ঢুকলো। সে জানে তার আপু তাকে এখন কঠিন এক ধমক দিয়ে বসবে। নাদিয়া নিজের কণ্ঠ যথাসম্ভব নরম করে বলল, আপু, আপু ওঠো। এক ডাকে আহিবা উঠে পড়ল। মুখের ওপর থেকে চাদর সরিয়ে বলল, কি হয়েছে? ওঠো, সকাল হয়েছে, 7টা পার হয়ে গেছে। তোমার একটা ক্লাস আছে। আহিবা সরে বসে বলল, তোকে বলেছিলাম না 6টায় ডাকতে? সময় গান একেবারে নাই তোর। 1 ঘন্টার বেশি দেরি করেছিস। দেখ তোর কি করি। আমাকে সব হুমকি ধামকি না দিয়ে উঠে ফ্রেশ হয়ে ক্লাসে যাও। তুই নিজেও রেডি হ, একসাথে চাপা। আমার ক্লাস 12টার দিকে আপু। এই সকাল সকাল আমি গিয়ে কি করব? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। যা এখন নাস্তা করে পড়তে বস। আহিবা চলে গেলে নাদিয়া চেয়ার টেনে বসলো। কপালে হাত দিয়ে বলল, আমার পোড়া কপালে এমন একটা বোন জুটলো, কথার আগা মাথায় শুধু ধমকায়। এত ধমক তো নিজের আব্বু আম্মুর থেকেও খাইনি। এরই মধ্যে আহিবা চলে এলো। নাদিয়াকে বসে থাকতে দেখে বলল, তোকে কি বললাম?
তোর কানে যায় নাই? যা গিয়ে পড়তে বস। নাদিয়া উঠল, বিরস মুখে বলল। যাচ্ছি তো। আহিবা ক্লাসে যাওয়ার সাথে সাথেই নাদিয়া বাড়ি থেকে বের হলো। শান্ত আজ কলেজে যাবে কিনা জিজ্ঞাসা করতে হবে। নিচে নামতে শান্তকে পাওয়া গেল, সে ফুল গাছে পানি দিচ্ছিল। নাদিয়া পেছন থেকে গিয়ে বলল, এই গাছ সেবা ফুল সেবা করেই আমার বোনটাকে পটিয়েছিস। শান্ত সামনের দিক ফিরে বলল, আমার কাউকে পটানো লাগে না, আমাকে দেখলে মানুষ এমনিতেই পটে যায়, কারণ আমি জনসেবা করি, আমি জনদরদি। তুই যে কত জনদরদি সেটা আমার ভালো করেই জানা আছে। এখন এসব বাদ দে, বল আজ কলেজ যাবি? শুধু আজ কেন, কাল বা পরশু কোনোদিনও যাব না। নাদিয়া চোখ পাকিয়ে বলল, কেন, পড়াশোনা বাদ দিয়ে বিয়ে শাদী করার প্ল্যানে আছিস? নডিয়া, কলেজে গিয়ে কি করব? একদম ভালো লাগে না, ওখানে শুধুমাত্র মাস্টার্সের পোলাপানগুলো রাজত্ব করে বেড়ায়। গিয়ে দেখো তুই, আমি তার মধ্যে এক চুনো ফুটি। তুই ওদেরকে ভয় পাস? আজব ব্যাপার, তোর কাছে থেকে এটা এক্সপেক্ট করি নাই। যা যা ভাগ। সত্যি যাবি না? তোর মনের মানুষ কিন্তু তোর বিরহে পাথর হয়ে যাবে। মনের কথা আজ পর্যন্ত প্রকাশ করতে পারলো না, আর মনের মানুষ। অষ্টকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল শান্ত। শান্তর কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরল নাদিয়া। 11:30 নাগাদ ঘর থেকে বের হলো। কলেজে গিয়েই প্রথম দেখা হলো আহিবার সাথে। আহিবা নাদিয়াকে ক্লাসে রেখে বেরিয়ে গেল। নাদিয়া ফাঁক পেয়ে টুপ করে ক্লাস থেকে বেরিয়ে মাঠে চলে এলো। সকাল হতে না হতেই রোদের আলোর চিকচিকি শুরু করেছে। সে আশেপাশে তাকিয়ে বন্ধু বান্ধবদের খুঁজছে। আহিবা কখনই তাকে ক্যাম্পাসে ফোন আনতে দেয় না, তাই ফোন করে যে বন্ধু বান্ধবের খবর নেবে সেই উপায়টাও নেই। আরশুকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, অথচ নাদিয়া ওকে বলেছিল, আমি না আসা পর্যন্ত তুই গেটের বাইরে আমার জন্য অপেক্ষা করবি। আউফকেও তাই বলা হয়েছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। আজও এত বড় ক্যাম্পাস, এত স্টুডেন্টদের ভিড়ে নাদিয়া অসহায় অনুভব করছিল। অদূরে কতগুলো ছেলে মেয়ে বসে গল্প করছিল, আবার ছাউনির নিচে কতগুলো ছেলে মেয়েকে দেখা যাচ্ছিল, ওরা সম্ভবত র্যাগিং করছে। এমন সময় বাঁ পাশে তাকাতেই তাসিনকে দেখতে পেল। সে একা নয়, 4টে ছেলে এবং 2টো মেয়েও আছে সাথে। নাদিয়া ভ্রু কুচকে তাকিয়ে সরে পড়ল। দেখা হলেই সবার সামনে চশমির চশমির করে কথা শোনাবে। নাদিয়ার মাঝে মাঝে ইচ্ছে করে চশমাটাকে আছাড় মেরে ড্রেনের পানিতে ফেলে দিতে, কিন্তু চশমা ছাড়া সে সত্যি অসহায়। একটু দূর থেকে দেখতে লাগলো, এখানে কেউ কি তাসিনের গার্লফ্রেন্ড নাদিয়া? নাদিয়া সরে গেলেও তাসিন তাকে দেখে পেছন থেকে চশমিশ বলতে মিস করলো না। নাদিয়া থমকে দাঁড়ালো, এই ছেলেটা এখন নিশ্চয়ই বন্ধু বান্ধবদের সামনে তাকে অপমান করবে। তাসিন আর তার বন্ধু বান্ধবরা সামনে এগিয়ে এলো। কি ব্যাপার চশমিশ, পালাচ্ছ কোথায়? ও, ভাবলাম আমাকে দেখে হয়তো পালিয়ে যাচ্ছ। আপনার কি মনে হয় না আপনি ইদানিং এক লাইন বেশি ভেবে ফেলছেন? ভ্রু কুচকে বলল নাদিয়া। একদমই না, এই তো পাশে আমার বন্ধু বান্ধব আছে, তাদের জিজ্ঞেস করে দেখো। আমি তো কখনোই এক লাইন বেশি ভাবি না। ও আচ্ছা, তুমি তো আবার নতুন, এদের চেনো না, পরিচয় করিয়ে দেই। আপনার পরিচয় করিয়ে দিতে হবে না, আমি নিজেই পরিচয় হয়ে নিতে পারবো। এটা একটা কথা হলো? ভালোবেসে সবার সাথে পরিচয় করে দিতে চাইলাম, পাত্তা দিলা না। বুঝবা বুঝবা, একদিন ঠিকই কদর বুঝবা। পাশে থাকা মেয়েটা বলল, কি শুরু করলি তুই? ছোট বাচ্চা মেয়ে? যাও তো আপু, যাও তুমি। ও পাবনা থেকে উঠে আসা পাগল, ওর কথায় কিছু মনে করো না। তাসিন ফোরন কেটে বলল, তুই চুপ থাক, পাবনা থেকে আসা পাগল আমি না, তুই। আর আমি এই চশমিশকে পাহারা দিচ্ছি, কারণ সে আমায় দপ্তরি হিসেবে আখ্যায়িত করেছে। নাদিয়া দোষ স্বীকার করার ভঙ্গিতে বলল, আচ্ছা সরিতে কি কাজ হবে না? আপনাকে ভুলবশত দপ্তরি বলার জন্য আমাকে কি মাঠের মাঝখানে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করতে হবে? না, হবে না। তোমার নামে আমার গার্লফ্রেন্ডের নাম, বুঝলে? তুমি কান ধরলে তোমার অপমান হবে, অর্থাৎ তোমার নামের অপমান হবে। সবাই বলবে, ওই দেখো নাদিয়া নামের ওই মেয়েটাই একসময় সবার সামনে কান ধরে উঠবোস করেছিল। তখন আমার খারাপ লাগবে না বলো? মনে হবে না ওরে আমার গার্লফ্রেন্ড বলছে? নাদিয়া অগ্নিচক্ষু নিয়ে তাসিনের দিকে তাকায়। পাশে থাকা মেয়েটা তাসিনকে উদ্দেশ্য করে বলে, তোর গার্লফ্রেন্ড? কই, আগে তো বলিসনি। আরে প্রেম করার কথা কি বলবো, একদিন হুট করে বিয়ে করে নিয়ে এসে সবাইকে সারপ্রাইজ দেব। সেদিন যে কত সুন্দরী রমণী মন ভাঙবে, অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। মেয়েটা হাসতে হাসতে বলল। নাদিয়া মুখ ঘোরালো, এতে তর্ক বিতর্কের মধ্যে ভালো লাগছে না। উল্টো পথে পা বাড়িয়ে ক্যান্টিনে ঢুকলো। এখানে সে তার বন্ধু বান্ধবদের দেখা পেল। তুলিকেও দেখা পেল।
ওদের সাথে। অজান্তেই ঠোঁটের কোণে স্বস্তির রেখা মিলল। পেছন থেকে একটু চেঁচিয়ে বলল, এই মীর জাফরের বংশধর। আশপাশ থেকে কয়েকজন উৎসুক চোখে তাকালো। নাদিয়া সেসব পাত্তা না দিয়ে চেয়ার টেনে বসলো। আউফ বলল, কি ব্যাপার, বান্দার নাম নিতে না নিতেই বান্দা এসে হাজির? তোদের কখন থেকে খুঁজছিলাম আমি, বলেছি না গেটে দাঁড়াবি। প্রচণ্ড রোদ ছিল বাইরে দোস্ত, মাথার ঘিলু একটু হলেই সিদ্ধ হয়ে যেত। হলে হতো, তোদের মাথায় ঘিলু দিয়ে কি হবে? কাজে লাগাতে তো পারবে না কোনোদিন। তাতে যদি আমার জন্য একটু ঘিলু সিদ্ধ হয়ে যায়, তোর এ তো গর্ব করা উচিত। আউফ হাসতে হাসতে বলল, যথাজ্ঞা মহারানী, আপনার কথাটা মাথায় রাখিলাম। নাদিয়া আরশের দিকে তাকালো। ধ্যান গান সব ফোনের মধ্যে। নাদিয়া যে এসেছে সে বোধহয় খেয়ালই করেনি। নাদিয়া ডাক দিল, আই সত্যি। না, মেয়ের কোনো খবর নেই। আউফ পাশ থেকে চেঁচিয়ে বলল, চ্যাটিং করছে সে, চ্যাটিং। কার সাথে? আমি কি জানি, লাথি মেরে ফেলাইয়ে দে ব্যাককলটারে। হুসজ্ঞান সব ফোনের মধ্যেই, হাদারাম কোথাকার। তুলি বলে উঠল, তোদের মধ্যে একমাত্র আমিই ভালো, প্রেমের সাথে পাচে কোনোখানেই নাই। হ্যাঁ, তুমি তো মহান আদর্শবান ব্যক্তি। তোমার পায়ে ধোয়া পানি খাও সবাইকে। শান্ত যে অপেক্ষা করতে করতে পাগল প্রায়। নাদিয়ার কথা শুনে তুলি মুখ ভ্যাংচালো। নাদিয়া আরুষির হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল। হঠাৎ আক্রমণে আরুষি ভেবাচাকা খেয়ে গেল। নাদিয়া ফোন অফ করে বলল, ছেলেটাকে? আরুষির মুখ কালো করে বলল, আমি জানি না, মানে চিনি না। চিনিস না মানে? অচেনা একটা ছেলের সাথে রাত্রের আলাপ শুরু করে দিয়েছিস। কই পাইছিস ওরে? রং নাম্বারে। নাম কি? আহাত। নাদিয়া আবারও কিছু বলতে গেলেই আউফ ওকে থামিয়ে দিয়ে বলল, দেখলি মাইয়ার শিক্ষা হইল। আগের বছর ফেসবুকে স্টাইলিস্ট কিং নামে এক বেটার সাথে ইটিস পিটিস ছিল। যেই না দেখা করতে গেল, অমনি দেখি সেই বেটা 40 বছর বয়সের পেট মোটা এক আঙ্কেল, আর সে নিজের বয়স বলেছে 22 বছর। সুটকির এত কিছুর পরও শিক্ষা হয় না, একটু সিরিয়াস হবি কবে তুই? সুটকির সাথে সাথে মুখ কালো করে ফেললো। বলল, সরি দোস্ত, আর কখনো হুটহাট কারোর উপর ক্রাশ খাবো না, কারোর সাথে কথা বলবো না। এইবার খুশি তো? তোকে কি বলেছি কারোর সাথে কথা বলিস না? অবশ্যই বলবি, তবে এইভাবে না। ভার্চুয়ালি কোনোদিন প্রেম হয় না, হাতে গোনা দু একটা হয়, কিন্তু তোর ভাগ্যে ওই পেট মোটা আঙ্কেলেই পড়বে। সুটকি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে। নাদিয়া আলতো করে সুটকির মাথায় বাড়ি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা করিস না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। আরুষি অসহায় চোখে মুখে বন্ধু বান্ধব সবার দিকে তাকালো। তাসিন, স্বচ্ছ আর আহনাফ মিলে এনামুল স্যারের কাছে এসেছে তাদের শিক্ষা সফরের বিষয়ে আলোচনা করতে। স্যার ক্লাসে ছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। স্যার বের হতে তাসিন প্রথমে বলল, আপনি জায়গার নাম ঠিক করতে বলেছিলেন স্যার। তিনি কিছু একটা মনে করার ভঙ্গিতে বললেন, ওই হ্যাঁ, আমি তো তোমাদের একটা কথা বলতেই বলে গিয়েছিলাম। আসলে পিকনিকের ব্যাপারটা আপাতত ক্যান্সেল করা হয়েছে। কিন্তু কেন স্যার? আশা করেছিলাম কোথাও ঘুরতে যাব, একটু মজা করব। এনামুল স্যার তাসিনের কাঁধ চাপড়ে বললেন, মজা অবশ্যই করতে পারবে, কারণ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইয়াস সকাল সকাল বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তার মা মুনতাহা জিজ্ঞেস করলেন, কোথায় বেরোচ্ছিস এত সকাল সকাল? ছুটির দিন থেকে ঘরে থাকা যায় না? লাট সাহেব হয়ে গেছিস তোরা এক একজন। লাট সাহেব কেন হব মা? আমার কি আর কাজকর্ম নাই? বাইরে যাচ্ছি একটু। কোন কাজে? তেমন কোনো কাজ না, বাসায় থেকে কি করব? তাছাড়া তুমি এমনভাবে বলছো যেন আমি এখনো ছোটই রয়ে গেলাম। বড় হয়ে গেছি মা আমি। মুনতাহা রাগান্বিত স্বরে বললেন, কান টেনে ছিঁড়ে ফেলবো তোমার। বড় হয়ে গেছো তাই না? তাহলে বিয়ের কথা বললে না 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 করিস কেন? আজ বিকালে যাচ্ছি তোর জন্য পাত্রী দেখতে। ইয়াস সহসা নেতিবাচক উত্তর দিল, না মা, বিয়ে শাদী আপাতত বন্ধ করো। এখন কিছু না, কিছুদিন সময় দাও, তারপর। তুই থাক, তোর সময় নেই। আমি আর ওসব কথা শুনছি না। আজ বিকেলে যাব মানে আজ বিকালেই। আমি তো থাকতে পারবো না মা আজ বিকেলে। তোকে থাকতে হবে কেন? আমাদের চোখ নাই? আমরা পাত্রী দেখতে পারি না? মেয়ে পছন্দ হলে আজকেই আংটি পরিয়ে বিয়ে ফাইনাল করে আসবো। তারপর দেখবা বিয়ের দিন বড় হাওয়া। ইয়াস সামান্য হেসে বলল, থাবড়ে গাল লাল করে দেওয়া দরকার, আমাকে যেন এক কথা বারবার বলতে না হয়।
গত বছর যে রূপা তোকে বিয়েটা করতে চাইলো, না করলি কি জন্য? ও কোন দিক দিয়ে খারাপ ছিল? ওর বিয়েটা না হলে তোর সাথে বিয়েটা দিয়ে দিতাম। আচ্ছা থাক মা, বাদ দাও। পরক্ষণেই প্রসঙ্গ পাল্টে বলল, তাসিন কই? জেরিন কই? জমিদাররা এখনো ঘুম থেকে ওঠে নাই। ওহ আচ্ছা। মাকে আর কোনো কথা বলতে না দিয়ে ইয়াস তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। আজকাল ঘরে থাকতেও তার ভয় লাগে, মা যে কখন ঘূর্ণিঝড়ের মতো বিয়ের খবর নিয়ে আসবে কে জানে। হঠাৎ হঠাৎ মায়ের মাথায় বিয়ের কথা চারা দিয়ে ওঠে। উফ, আজকের দিনটা তার কাছে একটা বিশেষ দিন। সাফারির এদিকে গ্রামের ভেতর, বিলের এই দিকটায় তার অসংখ্য স্মৃতি জড়িত। আজ প্রকৃতি যেন নিত্যদিনের তুলনায় একটু বেশি গুমট। ইয়াসের মনের ভাবধারা কি প্রকৃতিকেও ছুঁয়ে দিচ্ছে? ওই তো সামনে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে বক, বিলের পানি থেকে টুপটুপ করে মাছ উঠিয়ে খাচ্ছে। জায়গাটা পুরোটাই স্মৃতি। স্মৃতিগুলো আজও কেমন অক্ষত রয়ে গেল মন কুঠুরিতে। শুধুমাত্র স্মৃতিঘেরা মানুষটাই নেই। কোথায় আছে, কেমন আছে কে জানে। ইয়াসের কথা কি তার একটুও মনে পড়ে না? সে কি জানে ইয়াস প্রতিটা সেকেন্ডে তার কথা স্মরণ করে? সেই কলেজে পড়াকালীন সময় থেকে মেয়েটার সাথে পরিচয়, তারপরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালো লাগা। সেই ভালো লাগা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হলো বোঝা যায়নি। তবে ভালোবাসাটা স্থায়ী ছিল না। ভালোবাসাটা স্থায়ী ছিল না নাকি ইয়াসের কপালে মেয়েটাই স্থায়ী ছিল না, সেটার উত্তরই অজানা। নিজেকে সান্ত্বনা দিতে কত বড় বড় নীতিবাক্য শোনায়, কিন্তু লাভ হয় না। প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? একটা বার, মাত্র একটা বার যদি মেয়েটার সাথে দেখা হতো, ইয়াস একবারের জন্য হলেও জিজ্ঞেস করত কেন সেদিন ছেড়ে গিয়েছিল। আহি তো ছেড়ে যাওয়ার মতো মেয়ে না। সে ভালোবাসতে জানে। ইয়াসকে ধ্যান জ্ঞান উজাড় করে ভালোবেসেছিল, তাহলে অকারণে ছেড়ে গেল কেন? সেই তো 5 বছর আগেকার সেই পরিচিত বিল, বক, আশেপাশের মানুষজন, গাছপালা, আকাশ সবই তো আগের মতোই। তবে হারিয়ে গেল কেন চিরচেনা সেই পরিচিত মানুষটি? চোখ বন্ধ করলে আজও তো ভেসে ওঠে সেই মুখখানি। তার সাজানো গোছানো জীবনে অবাধ্য আর অগোছল একটা মেয়ের হঠাৎ আগমন। দিনক্ষণ সব বদলে গিয়েছিল ইয়াসের। নিদ্রাহরণ হয়েছিল তার। আহি তখনও বোঝেনি ইয়াস কতটা পাগল হয়ে গেছে তার জন্য। ইয়াস জড়তার জন্য তার সামনে যেতেও পারছে না।